হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এইচএস এবিটিআই টেস্ট পেপার জিওগ্রাফির 237 পেজ এমসিকিউ এবং এসিকিউ ডিসকাস করব। সো ভিউয়ার্স, আশা করি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে তোমরা একটু কোশ্চেনটাকে মিলিয়ে নাও অ্যান্সারের সাথে, ঠিক আছে? এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো, প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। ওকে, এছাড়া যদি কোনো প্রশ্নে ত্রুটি বা বিচ্যুতি থেকে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে সঠিক অ্যান্সারটাকে পিন আপ করে দেবো। ওকে, এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। পরের প্রশ্নটা দেখে নাও, 3 নম্বরেরটা, সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত হয় তাকে কি বলে? তাকে স্পিট বলে। ওকে, এরপর দেখো, আইভি ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের। এরপর হচ্ছে, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? এটা হবে কেন্দ্র বিমুখ। পরেটা দেখো, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে? এলুভিয়েশন। পরের প্রশ্ন দেখো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তোমরা সবাই জানো, রেড ডাটা বুক। পরের প্রশ্ন, V3I একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়, এটাও তোমরা জানো, আগের পেজে করে আসা হয়েছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা। ওকে, এরপরের প্রশ্ন দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ কি? উত্তর হবে নাইট্রোজেন। ওকে, পরের প্রশ্ন দেখো, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত যে নামে পরিচিত ওটা হচ্ছে হ্যারিকেন। ওকে, এরপরের প্রশ্নতে চলে আসবো, XI দাগে, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল সবজির চাষ করা হয় তাকে কি বলে? তাকে বলা হয় উদ্যান কৃষি। এরপরে X2I-তে, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। ওকে, X3I অর্থাৎ 13 নম্বরটা দেখো, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয়েছিল 1818 সালের হাওড়ার ঘুষড়িতে। ওকে, এরপরে দেখো, ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তোমরা জানো, নীল বিপ্লব মাছের সাথে জড়িত। ওকে, এরপরের যে শেষ প্রশ্নটা দেখো, ভারতের বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? অপশনগুলো যেগুলো দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো, এর সূত্রটা হবে নারীর সংখ্যা ডিভাইড বাই পুরুষের সংখ্যা ইন্টু 1000। ঠিক আছে, এটাই হচ্ছে এর অরিজিনাল সূত্র। ভালো করে দেখে নাও, পারলে লিখে নিও। তাছাড়া তোমাদের টেক্সট বইতেও আছে, নারীর সংখ্যা ডিভাইড বাই পুরুষের সংখ্যা, তার সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে 1000। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো পরামর্শদান, অ্যাডভাইজার হিসেবে ওরা নিযুক্ত থাকে। ওকে, এরপরে দেখো, XVII-তে কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কী বলে? মহানগর বলে। এরপরে দেখো, XV3I আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত কিসের জন্য? মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বা শিল্পের জন্য। এরপরে XIX অর্থাৎ 19 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী তোমরা জানো, CFC বা ক্লোরোফ্লোরো কার্বন। এরপরে 20 নম্বর প্রশ্নটা দেখো, ছত্তিশগড়ের প্রধান আকরিক উৎপাদনকারী অঞ্চল হচ্ছে দাল্লি রাজহারা। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। ওকে, এরপরে ভালো করে তোমরা দেখে নিও, যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সবার কমেন্ট পড়ি খুব মন দিয়েই। ঠিক আছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং লাইক করে দিও। ঠিক আছে, এরপরে দেখো, এসে কিন্তু চলে আসি ফার্স্ট কোশ্চেন তোমাদের। দেখো, অন্ধ উপত্যকা কাকে বলে? তোমরা নিশ্চয়ই সকলেই জানো, তবু আমি অ্যান্সারটা তোমাদের বই থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো,
কার্স্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো শৃঙ্খলে প্রবেশ করে তখন নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই শৃঙ্খল পর্যন্ত হয়ে থাকে এবং ওইখানে উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায়, অর্থাৎ কানাগলির মতো এই যে উপত্যকা, একেই বলা হয় অন্ধ উপত্যকা। ঠিক আছে, আমরা এর আগের পেজগুলোতেও করে এসেছি অন্ধ উপত্যকা কাকে বলে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, পারলে ওখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা বলেছে, সমুদ্র তটের কোন অংশে পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। দেখো, এই যে জায়গাটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, পশ্চাৎ তটভূমি কোথায় হয়েছে? জলসীমার ঊর্ধ্ব জলসীমার ওপরে, তাই তো? তাহলে কী লিখবে? সমুদ্র জলের ঊর্ধ্ব জলসীমা থেকে ভৃগুতটের পাদদেশের মধ্যে এই যে বিস্তীর্ণ অঞ্চল, একেই পশ্চাৎ তটভূমি বলে। দেখো ছবিতে মেনশন করা রয়েছে তীর চিহ্ন দিয়ে পশ্চাৎ তটভূমিটা, ভালো করে ছবিটা একবার দেখে নাও। এরপরের প্রশ্ন দেখো, পূর্ববর্তী নদী কাকে বলে? ভূমির উত্থানের সাথে সামঞ্জস্য ঘটিয়ে যে সকল নদী তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে। ভালো করে দেখে নাও। এর পরের প্রশ্নতে চলে আসবো, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এই যে গঠনটা আছে, উচ্চভূমির সম্মুখভাগের পশ্চাৎ অপসারণের ফলে উচ্চভূমির সম্মুখভাগ সমান্তরালভাবে কর্তৃত হয়ে পেডিমেন্ট সৃষ্টি করে। ঠিক আছে, এরপরে 3i অথবার যে কোশ্চেনটা আছে ওটা হচ্ছে, গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? দেখো এবারে অ্যান্সারটা দেখো, ভূ আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে অথবা সমুদ্রপৃষ্ঠের পতন ঘটলে নদীর ক্ষয়কার্যের ক্ষমতা বেড়ে গিয়ে নদী পুনর্যৌবন লাভ করে। ওকে, এর পরের প্রশ্নতে চলে আসবো। পরের প্রশ্ন হচ্ছে, হিউমিফিকেশন কাকে বলে? এর আগের পেজগুলোতে আমরা সলভ করেছি। ঠিক আছে, তবুও আমি উত্তরটাকে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। হিউমিফিকেশন কাকে বলে? দেখো, সূক্ষ্ম অণুজীবরা উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ এছাড়া শুকনো ঝরে যাওয়া পাতা ও অন্যান্য জৈব পদার্থকে বিয়োজিত এবং সংশ্লেষিত করে হিউমাসে পরিণত করে। হিউমাস গঠনের এই প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। ওকে, ভালো করে দেখে নাও, পারলে তোমরা ভিডিওটাকে পজ করে লিখেও নিতে পারো নোটবুকে। এরপরে আইভির অথবা যে প্রশ্নটা, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? দেখো, অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য গাছ যে মাটি থেকে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। পরের প্রশ্ন দেখো, ভি এর দাগে জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। ঠিক আছে, প্রথমেরটা লিখবে 1 নম্বর পয়েন্ট, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে এবং বরফের গলন ঘটায়, এছাড়া সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? দেখো, বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে উঠলে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। ওকে, এরপরে যে ভিআইতে অথবার প্রশ্নটা রয়েছে, অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো?
দেখো, কোনো দেশে যখন প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয় তখন সেই দেশে অতি জনাকীর্ণ পরিস্থিতির সৃষ্টি, অর্থাৎ এই যে পরিস্থিতিটা একেই বলা হয় অতি জনাকীর্ণতা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা যদি বেশি হয় এই পরিস্থিতিটাকেই বলা হয় অতি জনাকীর্ণতা। পরের প্রশ্নতে চলে আসব, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। দেখো, পরিকল্পনা অঞ্চল বলতে কী বলে বোঝাচ্ছে, প্রথাগত এবং কার্যকরী অঞ্চল যখন একত্রিত হয়ে জাতীয় ও আঞ্চলিক কর্মসূচি রূপায়ণে প্রয়াসী হয় ও একটি নতুন অঞ্চল গড়ে তোলে তখন তাকে পরিকল্পনা অঞ্চল বলে। ওকে, এরপরে অথবার যে প্রশ্নটা রয়েছে, উন্নয়ন কাকে বলে। দেখো, উন্নয়নের ডেফিনেশন দেখো, উন্নয়ন হলো কোনো কিছুর কাঙ্ক্ষিত পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে উন্নয়নের অর্থ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়ে দেশ তথা জাতিকে আধুনিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ও দেশের সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধি সুনিশ্চিত করা। ওকে, এরপরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের শর্ট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি। এটা হবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, ট্রান্স TRANS, ট্রান্স সাইবেরিয়ান SIVERIAN, সাইবেরিয়ান রেলওয়ে। ওকে, এরপরের যে প্রশ্নটা রয়েছে, আইসোটিম কাকে বলে। দেখো, ওয়েবারের মতে কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয়কে বোঝানোর জন্য ব্যবহৃত কাল্পনিক রেখাকে আইসোটিম বলে। ওকে, এর অথবা প্রশ্নটা দেখো, দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। একটা লিখতে পারো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং তামিলনাড়ুর সালেম, ঠিক আছে, ও বিশাখাপত্তনম এবং সালেম লিখলেও হবে। এরপরের প্রশ্ন দেখো, দেখো আমি এখানে পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লিখে রেখেছি এবং ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নামও লিখে রেখেছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। এরপর দেখো, এক্সের বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে। দেখো, যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজস্ব মানে ইনহ্যাবিটেড থেকে সরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বাসস্থান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা কৃত্রিম পরিবেশে রাখা হয় তাকেই বলা হয় বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও। দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুতগতির শীতল সীমান্ত ও মানে দ্রুতগতির শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে স্পর্শ করে এবং পরস্পর সংযুক্ত হয়ে একটিমাত্র সীমান্তে পরিণত হয়, একেই বলা হয়, হয়ের পরে কমাটা পড়েনি, একে অন্তর্ধৃত সীমান্ত বলে। ভালো করে আরেকবার দেখে নাও, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির শেষ পর্যায়ে দ্রুতগতির শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে স্পর্শ করে এবং পরস্পর সংযুক্ত হয়ে একটিমাত্র সীমান্তে পরিণত হয়, একেই বলা হয় অন্তর্ধৃত সীমান্ত। ওকে, এরপরে দেখো, এল নিনো কাকে বলে বা এল নিনো বলতে কী বোঝো। দেখ, আমি এর আগের পেজেও এল নিনো সলভ করেছি, ঠিক আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো অথবা এখান থেকেও দেখে নিতে পারো।
দেখো, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। ওকে, আমরা এর পরের প্রশ্নতে চলে আসব। পরের প্রশ্ন হচ্ছে হড়পা বান বলতে কী বোঝো? দেখো, হড়পা বানটা দেখে নাও। সুউচ্চ পার্বত্য অঞ্চলে অত্যধিক বৃষ্টি অথবা হিমবাহ সৃষ্ট হ্রদের জলে আচমকা যদি বাঁধ ফেটে যায়, তার ফলে যে বন্যার সৃষ্টি হয় একেই বলা হয় হড়পা বান। ঠিক আছে, আমরা X3I-তে চলে আসবো। শুষ্ক কৃষি কাকে বলে? তোমরা সকলেই জানো, যেসব জায়গায় 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং যেখানে জলসেচ অল্প বিস্তর ইউজ করে যেখানে শস্য চাষ করা হয় সেটাকেই শুষ্ক কৃষি বলে। দেখে নাও বই থেকে ডেফিনেশনটা। যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেন্টিমিটারের নিচে, এবং জলসেচের সুবিধা প্রায় নেই বললেই চলে, সেই সব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন এবছরের জন্য। এরপরের প্রশ্ন দেখো, অথবা শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। দেখো, প্রকৃত চাষের জন্য ব্যবহৃত জমি এবং মোট চাষের জন্য ব্যবহৃত যে জমি তার অনুপাতের শতকরা হারকে শস্য নিবিড়তা বা শস্য প্রগাঢ়তা বলে। তোমরা সূত্রটাও দেখে রাখো, নিচে যে সূত্রটা আন্ডারলাইন করে রেখেছি। দেখো, শস্য প্রগাঢ়তা ইজ ইকুয়াল টু মোট চাষের জমি বাই প্রকৃত চাষের জমি ইন্টু 100। ঠিক আছে, এরপরে শেষ প্রশ্ন, WTO-র প্রধান কার্যালয় কোথায়? এটা হবে সুইজারল্যান্ডের জেনেভায়। ওকে, তো এই ছিল আজকের 237 পৃষ্ঠার MCQ এবং ACQ। কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিও।